ওই রুমটা এখন ওদেরই, ওরা এই বাড়ির নতুন ভাড়াটিয়া। তোর তো বিয়ে হয়ে গেছে, আর তোকে 30,000 টাকা দিতে গিয়ে তোর বাবার হাতও শর্ট, তাই তোর রুম আর তোর রুমের পাশের গেস্ট রুমটা ওদের ভাড়া দিয়েছি। বৃষ্টির মায়ের কথাগুলো অবাক হয়ে শুনল বৃষ্টি। তারপর বলল, তাহলে আমি এখন থাকবো কোথায়? আর ভাইয়া কই? সেই দিন এসেও ভাইয়াকে দেখলাম না, আজকেও নেই। তোর ভাইয়া কলেজের কাছে রুম ভাড়া নিয়ে থাকে, 1 সপ্তাহ পর পর বাসায় আসে, আজকে বিকেলে আসবে। আর তুই আজকে এই রুমেই আমার সাথে শুবি, কালকে হাসমত চলে গেলে তখন থেকে হাসমতের রুমে শুবি। এখন বোরকাটা তো খোল। বৃষ্টি ওর মায়ের কথা শুনে কিছুই আর বলল না, শুধু মাথা নেড়ে সায় দিল। তারপর বোরকা খুলে ফ্রেশ হতে বাথরুমে গেল। বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে মনে মনে ভাবতে লাগলো, ও তার বাবা মায়ের কাছে এতটাই পর হয়ে গেল যে ওর রুমটাও অন্য মানুষকে দিয়ে দিতে একবার জিজ্ঞেসও করলো না ওকে। সত্যি বড় কষ্ট হচ্ছে বৃষ্টির। কিছু সময় নীরবে চোখের পানি ফেললো বৃষ্টি। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। হাত মুখ মুছে বৃষ্টি মায়ের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। রান্নাঘরের কাছে যেতেই বৃষ্টি দেখলো তার মায়ের সাথে সুন্দরী একজন অপরিচিত মহিলাও রান্নাঘরে বসে গল্প করছে আর কাজ করছে। বৃষ্টিকে দেখে মহিলা বলে উঠল, আপা, এটা বুঝি আপনার মেয়ে বৃষ্টি? হ্যাঁ আপা, এটাই আমার মেয়ে। আর বৃষ্টি, ইনি তোমার নতুন আন্টি। তোমায় বললাম না বাসা ভাড়া দিয়েছি এই আপার কাছে। বৃষ্টি রান্নাঘরে ঢুকতে ঢুকতে ওই মহিলাটাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ আপা, আপনার মেয়েটা তো খুব মিষ্টি দেখতে। আমি যেমন ভেবেছিলাম তার চেয়েও সুন্দরীও। তুমি কেমন আছো বৃষ্টিমা? জি, আলহামদুলিল্লাহ ভালো। ওই অপরিচিত মহিলার কথা শুনে বৃষ্টির মা শুধু হাসলেন, কিছু বললেন না। এমন সময় হঠাৎ ওই অপরিচিত মহিলাটাকে আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে সেই অপরিচিত ছেলেটা রান্নাঘরের কাছে এলো। ছেলেটাকে দেখে বৃষ্টি কিছুটা সরে দাঁড়ালো। বৃষ্টির মা ছেলেটাকে দেখে বলল, বৃষ্টি, এই ছেলেটি হলো তোর এই আন্টির একমাত্র ছেলে মেঘ। আর মেঘ বাবা, এটা হলো আমার মেয়ে বৃষ্টি। বৃষ্টি তার মায়ের কথা শুনে একবার মেঘের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আর মেঘ বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, ও আচ্ছা, তার মানে আমি এখন যে রুমে থাকি তার আসল মালিক ইনি ছিল আন্টি। তাই তো রুমটার সাথে বৃষ্টি ম্যাডামের চেহারাটা অনেকটা মিল আছে। কথাগুলো বলেই হাসতে লাগলো মেঘ। মেঘের কথা শুনে মেঘের আম্মু বললেন, মা, বৃষ্টি, তুমি কিছু মনে করো না মা। আসলে এই আমার ছেলেটা খুব দুষ্ট, সব সময় সবার সাথে মজা না করলে ওর ভালো লাগে না। মেঘের মায়ের কথা শেষ হলে বৃষ্টির মা বলল, হ্যাঁ রে বৃষ্টি, মেঘ এ বাড়িতে আসার পর থেকে তো সব সময় বাড়িটা মাতিয়ে রাখে ছেলেটা। ওর জন্যই আমরা তোর আর হাসমতের কথা ভুলে থাকতে সুবিধা হয়। দুষ্টু হলেও ছেলেটা বেশ মিশুক ও ভালো মনের। বৃষ্টি শুধু সবার কথা শুনছে, কিছুই বলছে না। আর মেঘও তখনই চলে গেছে। বৃষ্টি কিছু না বলে সেখান থেকে সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে মনটা ভালো হয়ে গেল বৃষ্টির, কারণ ছাদে গিয়ে বৃষ্টি থেকে ছাদের অপর অনেক রকমের ফুল গাছ, তাতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বৃষ্টি ফুল খুব ভালোবাসে। তার সব সময়কার একটা ইচ্ছে ছিল সে ছাদে একটা ফুলের বাগান বানাবে, কিন্তু ইচ্ছেটাকে কখনো বাস্তবে রূপ দিতে পারেনি সে। তবে আজকে নিজের চোখের সামনে ইচ্ছেটাকে পূরণ হতে দেখে বৃষ্টি যেন আনন্দে নাচতে ইচ্ছে করছে। বৃষ্টি দৌড়ে গিয়ে এক একটা ফুল স্পর্শ করছে আর একা একাই হাসছে। খুশিতে বৃষ্টি খেয়ালই করেনি কখন থেকে ওর হাসি মাখা মুখটা কেউ নয়ন ভরে দেখছে আর মুচকি মুচকি হাসছে। বৃষ্টি ফুলগুলো নিয়ে খেলা করতে করতে হঠাৎ ওর মনে হলো যে ছাদে এই ফুল গাছ লাগালো কে? এই বাড়িতে তো ও নিজে ছাড়া অন্য কেউ ফুল এতটা ভালোবাসে না যে ছাদে সেগুলো চাষ করে যত্ন নেবে। কথাটা মনে পড়তেই বৃষ্টির হাসি মুখটা চিন্তিত হয়ে গেল। তখনই পেছন থেকে মেঘ বলে উঠল, কি হলো, হাসিটা বন্ধ করলে কেন? কথাটা শুনে রীতিমতো চমকে উঠল বৃষ্টি। তারপর ফুল গাছের থেকে সরে দাঁড়িয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে বলল, কি বললেন বুঝলাম না। আর আপনি এখানে কেন? বৃষ্টির কথা শুনে মুচকি আসলো মেঘ। তারপর বলল, না কিছু না। আর আমি এখানে আমার ফুলের গাছগুলোতে পানি দিতে এসেছি। গাছগুলো অনেক প্রিয় তো, তাই।
এই ফুল গাছগুলো আপনার? এগুলো আপনি লাগিয়েছেন? জি ম্যাডাম, এগুলো আমিই লাগিয়েছি কেউ একজনের জন্য। কথাটা খুব আস্তে বলল মেঘ। মেঘের কথা শুনে বৃষ্টি বলল, ও, আপনি ফুল খুব পছন্দ করেন বুঝি? আমায় ক্ষমা করবেন, আমি জানতাম না এই গাছগুলো আপনি লাগিয়েছেন, তাই ফুলগুলোর সাথে একটু খেলছিলাম। সরি। এখানে ক্ষমা করার কি আছে? তুমি যখন খুশি এই ফুলগুলো নিয়ে খেলতে পারো, ইচ্ছে হলে ছিঁড়তে পারো, এগুলো তো তোমার জন্যই। কি বললেন আপনি? আমার জন্য মানে? না মানে, আসলে যেহেতু এই বাড়িটা তোমাদের, তারপর ছাদটাও তোমাদের, তাহলে ফুল গাছগুলো তো তোমাদেরই হলো, তাই না? বৃষ্টি আর কোনো কথাই বলল না। ও জীবনে প্রথমবার কোনো অপরিচিত ছেলের সাথে এতক্ষণ হলো কথা বলছে, শুধুমাত্র এই ফুলগুলোর জন্য। তাই খেয়াল হওয়ার সাথে সাথে বৃষ্টি কথা বলা বন্ধ করে দিল। তারপর মেঘকে এক নজর দেখে নিচে চলে এলো। মেঘ অবশ্য বৃষ্টিকে কয়েকবার ডেকেছে, কিন্তু বৃষ্টি সেটা শুনেও না শোনার ভাব করে চলে আসে। মেঘকে দেখতে এক কথায় অসাধারণ, যেমন লম্বা চওড়া ঠিক তেমনই গায়ের রং, আর মুখে হালকা খোঁচা খোঁচা দাড়িতে যেন আরও বেশি সুন্দর করে তুলেছে মেঘকে। ছাদ থেকে নিচে নেমে বৃষ্টি সোজা তার মায়ের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে ওর মা বসে বসে কিসের টাকা যেন হিসাব করছে। বৃষ্টি গিয়ে মায়ের পাশে বসলো, তারপর মাকে বলল, মা, এগুলো কিসের টাকা? আর এভাবে হিসেব করছো কেন? যেন অনেক চিন্তায় আছো। বৃষ্টির কথা শুনে বৃষ্টির মা বলল, তোকে বললাম না বিকেলে হাসমত আসবে, তো ওর নাকি 20,000 টাকা লাগবে রুম ভাড়া, কলেজের হাত খরচা আর কিছু বই কিনতে হবে, তাই তো সেই জন্যে মেঘের মায়ের থেকে 3 মাসের ভাড়া অ্যাডভান্স নিয়েছি 21,000 টাকা, সেই টাকাই হিসাব করছিলাম। ও আচ্ছা, আন্টি এতগুলো টাকা অ্যাডভান্স দিল? আঙ্কেল কি করেন? আর ওনাদের আসল বাড়ি কোথায়? বৃষ্টির কথা শুনে বৃষ্টির মা টাকাগুলো আলমারিতে তুলে রেখে বৃষ্টির কাছে এসে বসলো। তারপর বলতে লাগলো, মেঘেরা বিশাল বড় লোক। মেঘের বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী। ওর বাবা ব্যবসার কাজে সবসময় দেশের বাইরে বাইরে থাকেন শুনেছি। আন্টিরা যদি এত বড় লোকই হন, তাহলে ওনারা এই বাসায় ভাড়া আসলেন কেন? আশেপাশে তো অনেক সুন্দর সুন্দর বাসা আছে, সেগুলো ভাড়া নিতেন। আর কি এমন দরকার পড়লো ওনাদের যে নিজেদের বাসা ছেড়ে এখানে ভাড়া আসতে হলো? এত কিছু জানি না, শুনেছি এই বাসাটা নাকি মেঘ পছন্দ করেছে ভাড়া নেওয়ার জন্য, আর মেঘের জন্যই নাকি ওনারা ভাড়া আসছেন। কেন? মেঘ ভাইয়া কি করেন যে ওনার নিজের বাসা ছেড়ে এখানে ভাড়া আসতে হলো? কি এমন দরকার হলো তার? এত কিছু জানি না, তুই এভাবে আমায় জেরা করতে বসে গেলি কেন বলতো? আর মেঘ পড়াশোনা শেষ করেছে শুনেছি, খুব তাড়াতাড়ি নাকি বাবার ব্যবসায় জয়েন হবে। মায়ের কথা শুনে বৃষ্টি কিছু বলতে যাবে, তার আগেই হাসমত এসে ডাকাডাকি শুরু করলো, মা মা বলে। হাসমতের ডাক শুনে বৃষ্টির মার এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। পেছনে পেছনে বৃষ্টিও এলো। হাসমতকে দেখে বৃষ্টি সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ভালো। তুই কখন এলি? এই তো দুপুরে। হাসমত বাবা, কেমন আছিস তুই? তোর শরীর ভালো তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর তোর বাসাটা কেমন হয়েছে? কোনো অসুবিধা নেই তো সেখানে? ও, মা একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কি করে বলো তো? এখন এত কিছু বলতে পারবো না। আমি ফ্রেশ হয়ে আসছি, আমার জন্য খাবার রেডি করো তাড়াতাড়ি। আচ্ছা বাবা যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এই কয়দিনেই কত শুকিয়ে গেছে আমার ছেলেটা। কথাগুলো বলেই হাসমত ওর নিজের রুমে, আর বৃষ্টির মা হাসমতের জন্য খাবার রেডি করতে চলে গেল। বৃষ্টি সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো ওর মায়ের কথাগুলো। বিয়ের পরেই প্রথম ও বাবার বাড়িতে এসেছে, আর ওর মা একবারের জন্য শ্বশুরবাড়ির সম্পর্কে বা ও নিজের সম্পর্কে কিছুই জানতে চাইল না। আর ছেলে দুদিন হয়লে আলাদা চলে গেছে কলেজে, তাকে কি খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চাইছে। এসব কথা ভাবতেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল বৃষ্টির চোখ দিয়ে। বৃষ্টি নিজের চোখ মুছে মায়ের রুমে চলে গেল, আর এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল মেঘ। বৃষ্টির কান্নাটাও যেন ওর চোখ এড়ালো না। বৃষ্টির চোখে পানি দেখে যেন ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। বৃষ্টি চলে যেতে মেঘও নিচের রুমে চলে গেল। বৃষ্টির রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর ভাবতে লাগলো রাজুর কথা। হঠাৎ বৃষ্টির খেয়াল হলো
রাজু যে ওকে 20,000 টাকা নিয়ে যেতে বলেছে তার কথা মনে পড়তেই বৃষ্টির ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। বৃষ্টি ভাবলে রাতে ওর মাকে বলবে টাকার কথা। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে গেল ও নিজেই জানে না। হঠাৎ বাবার ডাকে ঘুম ভাঙলো বৃষ্টির। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে বৃষ্টির বাবা রাগী চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। বৃষ্টিকে ঘুম থেকে জাগতে দেখে বৃষ্টির বাবা উচ্চস্বরে বলে, এখন কি ঘুমানোর সময় বৃষ্টি? তুমি এই সময় এই রুমে কেন ঘুমাচ্ছ? আসলে আব্বা, আমি একটু শুয়েছিলাম, বিকালে শরীরটা ভালো লাগছিল না, তাই কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। বৃষ্টির কথা শুনে বৃষ্টির বাবা আর কিছু না বলে চলে গেল রুম থেকে। তারপর বৃষ্টি উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলো। রান্নাঘরে গিয়ে বৃষ্টি দেখে ওর মা আর মেঘের মা পাশাপাশি দাঁড়িয়ে রান্না করছে। বৃষ্টি ওর মাকে গিয়ে জিজ্ঞেস করলো, মা, আব্বা কখন এসেছেন? তুমি না বলেছিলে আজকে আব্বা আসবে না? একটু আগেই এসেছে। যে কাজের জন্য উনি আজকে আসতো না সে কাজটা ক্যান্সেল হয়ে গেছে, তাই চলে আসছে। কেন, কি হয়েছে? না মানে আসলে মা, আমি আসলে বলছিলাম কি, তাহলে আমি রাতে থাকবো কোথায়? তোর আব্বা হাসমতের কাছে থাকবে আর তুই আমার সাথেই শুবি। বৃষ্টির মায়ের কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে হাসমত বলে উঠল, আব্বা আমার কাছে শোবে মানে? আমি কি এখনো ছোট নাকি? আমার এখন পার্সোনাল অনেক সমস্যা আছে, আমার কাছে আব্বাকে রাখবো না আমি। কালকে তো চলেই যাব, তখন যে খুশি সে থেকো আমার রুমে, আজ নয়। হাসমতের কথা শুনে বৃষ্টির মা কিছু বলবে তার আগেই বৃষ্টি বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি রাগ করো না, আমার জন্যই যত সমস্যা, তো আমি বরং স্টোররুম পরিষ্কার করে আজকে রাতটা সেখানেই শুবো, আমার সমস্যা হবে না। এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল মেঘের মা। বৃষ্টির স্টোর রুমে শোয়ার কথা শুনে মেঘের মা বৃষ্টির মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে বৃষ্টি না হয় আজ রাতটা আমার সাথে শোবে। আমি তো একাই থাকি, আর আমার কোনো মেয়েও নেই। বৃষ্টি আমার মেয়ের মতো, ও আমার কাছে থাকলে আমার ভালোই লাগবে। আপনি আমায় বাঁচালেন ভাবি। আচ্ছা, বৃষ্টি বরং আপনার সাথে আপনার ঘরেই থাকবে। কি গো বৃষ্টিমা, তোমার কোনো অসুবিধা নাই তো আমার কাছে থাকতে? না আন্টি, আপনি আমায় আপনার কাছে রাখতে চেয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আন্টি। কথাগুলো বলে বৃষ্টি সেখান থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল। এবার আর ছাদে গিয়ে ফুল গাছ দেখেও বৃষ্টির মন ভালো হলো না। ছাদে গিয়েই অঝরে কাঁদতে লাগলো বৃষ্টি। ওর বুকের ভেতরটা যেন কষ্টে পুড়ে পুড়ে উঠছে বারবার। ও এতটাই পর হয়ে গেছে এই বাড়ির যে 7-8 দিনেই ওর বাড়িতে ওর ঘুমানোর জায়গাটাও নেই। এগুলো ভাবতেই আরও বেশি কান্না পাচ্ছে বৃষ্টির। খুব একা একা লাগছে নিজেকে, মনে হচ্ছে পৃথিবীর বুকে ওর যেন সব থেকেও কিছুই নেই। হঠাৎ কারো গলার শব্দে চমকে ওঠে বৃষ্টি। পেছন থেকে মেঘ বলে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? হঠাৎ মেঘের ডাকে চমকে উঠল বৃষ্টি। তারপর চোখের পানি মুছে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আপনি এখানে? দেখলাম তুমি একা একা দাঁড়িয়ে কাঁদছো, তাই চলে এলাম। তুমি কাঁদছিলে কেন বৃষ্টি? আমি কাঁদছিলাম? আপনাকে কে বলল? আর আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। আর আমিও কাঁদলেও বা আপনি কেন আমার পিছু নিয়ে এখানে এসেছেন? যা বাবা, যার জন্য করি চুরি সে বলে চোর। আমি তো তোমার মন খারাপ বলেই তোমার মন ভালো করার চেষ্টা করতে এলাম, আর তুমি কিনা আমাকেই বকছ। এখন কিন্তু আমিও কায়দা দিব। মেঘের মুখে শেষ কথাটা শুনে বৃষ্টি হালকা হেসে দিল। বৃষ্টির হাসি দেখে মেঘ বলল, যাক বাবা, আমার কষ্টটা সার্থক হলো। ম্যাডামের মুখে হাসি ফোটাতে পেরেছে। মেঘের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না। মাগরিবের আজান হলো আর বৃষ্টি মেঘকে বলল, আজান হচ্ছে, নামাজ পড়তে যান, আমিও চাই। বলে মেঘকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে এলো বৃষ্টি। তারপর অজু করে নামাজ আদায় করে নিল। নামাজ শেষে বৃষ্টি জায়নামাজ গুছিয়ে রেখে ওর মাকে ডাকলো। ওর মা রুমে এলেই বৃষ্টি ওর মাকে সামনাসামনি বসিয়ে পড়ল। মা, তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল। বল, কি কথা? আমার আবার কাজ আছে। আসলে মা, তোমাদের জামাই
আমি আসার সময় আমায় বলেছে তোমাদের থেকে বাকি 20,000 টাকা নিয়ে যেতে, নইলে আমায় কষ্ট দিবে ও। বৃষ্টির কথা শুনে এক প্রকার ধমক দিয়ে উঠল ওর মা। তারপর বলল, কি বলছিস কি তুই? টাকা কি গাছে ধরে নাকি যে সেদিন 30,000 টাকা নিয়ে গিয়ে আজকে আবার 20,000 টাকা চাইছিস? নাকি আমার হাসমতের জন্য রাখা টাকাটা দেখে তোর লোভ হয়েছে তাই একথা বলছিস? 1 টাকাও পাবি না আর তোরা। 30,000 টাকা দিয়েছি এটাই বেশি। আমার ছেলের ভবিষ্যৎ আছে, এখন এসব টাকা শুধু ওর জন্যই, বুঝলি? আর যেন তোর মুখে টাকার কথা না শুনি। মায়ের কথাগুলো শুনে কি বলবে কিছুই বুঝতে পারছে না বৃষ্টি। একদম নিস্তব্ধ হয়ে গেছে ও। ওর মা কথাগুলো বলে রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর বৃষ্টি সেখানেই বসে কিছুক্ষণ কান্না করলো। এত কান্না করার ফলে বৃষ্টির চোখ অনেকটা লাল হয়ে গেল। রাতে কোনো মতে খাওয়া দাওয়া করে বৃষ্টি চলে গেল মেঘের মায়ের রুমে ঘুমোতে। মেঘের মায়ে ওকে নিয়ে গেল সাথে। মেঘের মায়ের রুমে গিয়ে বৃষ্টি যেন রুমটাকে চিনতেই পারছে না। অনেক সুন্দর করে সাজানো গোছানো রুমটা, আর রুমের ভেতরে সব জিনিসই খুব দামি দামি। বৃষ্টি দরজার কাছে দাঁড়িয়ে এই রুমটা ভালো করে দেখছে। বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘের মা বলল, কি হলো বৃষ্টি, ভেতরে আসো। জি আন্টি, আসছি। আসলে আপনার রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো তো, তাই দেখছিলাম। তাই বুঝি? ধন্যবাদ মামুনি। এখন এখানে এসে শুয়ে পড়ো, অনেক রাত হলো। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। জি আন্টি। মেঘের মা বৃষ্টি শুয়ে পড়লে দরজা লাগাতে গেল, আর অমনি যান মেঘ এসে হাজির। মেঘকে দেখে ওর মা বলল, কি রে, তুই এখনো ঘুমাসনি মেঘ? আর এখন এখানে কেন? আজকে ঘুম আসছে না মা। শাকের মতো তোমার থেকে গল্প শুনতে ইচ্ছে করছে। একটা গল্প শোনাও, তারপর আমি চলে যাব। তোর মাথা ঠিক আছে তো মেঘ? এত রাতে তোকে এখন আমি গল্প শোনাবো? পাগল ছেলে, দেখছিস না এই রুমে আমি একা নই, বৃষ্টিও আছে আমার সাথে। যা রুমে গিয়ে ঘুমা, কালকে শোনাবো গল্প, আজ না। আজ বৃষ্টি আছে বলেই তো গল্প শুনতে আসছি আম্মু। কালকেও না থাকলে কি আমি আসবো নাকি? মনে মনে বলল মেঘ। ও, বৃষ্টি আজকে তোমার কাছে শুয়েছে বুঝি? তার মানে তুমি আমার আগের ভালোবাসা ওকে দিয়ে দিবা, তাই তো? পাগল ছেলে আমার, এখনই এত হিংসা মনে? আরে তোর ভালোবাসা কি আমি কাউকে দিতে পারি? তবে বৃষ্টিও আমার মেয়ের মতো। এখন যা তো, অনেক রাত হয়েছে, ঘুমাতে দে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। গুড নাইট আম্মু। আর গুড নাইট বৃষ্টি ম্যাডাম। এটা বলে মেঘ বৃষ্টির দিকে তাকায়। তাকিয়ে দেখে বৃষ্টি ঘুমিয়ে পড়েছে। কেমন ছোট্ট বেবিদের মতো নিষ্পাপ লাগছে ঘুমন্ত বৃষ্টিকে, কিন্তু চোখ দুটো ফোলা ফোলা লাগছে। তারপর মেঘ আর কিছু না বলে চলে গেল। আর মেঘের মা দরজা লাগিয়ে এসে শুয়ে পড়ল বৃষ্টির পাশে। মেঘের মা ঘুমন্ত বৃষ্টির মুখের দিকে তাকিয়ে অনেকটা মায়ে পড়ে গেল। কি নিষ্পাপ চেহারা মেয়েটার! বাবা মা ভাইয়ের অবহেলায় কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে, কিছুই নজর এড়ালো না মেঘের মায়ের। পর হলেও মেঘের মা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে একটু আদর করলো। তারপর নিজেও ঘুমিয়ে পড়ল। অনেক ভোরে ঘুম ভাঙল বৃষ্টির। বৃষ্টি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে মেঘের মায়ের রুমে নামাজ পড়ে নিল। বৃষ্টির নামাজ শেষ হওয়ার আগেই মেঘের মা উঠে পড়লেন। তারপর নামাজ শেষে মেঘের মাকে বলে বৃষ্টি ওই রুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে দেখে ওর মা বাবাও উঠেছে ঘুম থেকে। বৃষ্টি ওর বাবা মাকে সালাম দিল, তারপর বলল, আসসালামু আলাইকুম। কেমন আছো মা, আব্বা? ওয়ালাইকুম আসসালাম। ভালো। ঘুম হয়েছে আন্টির রুমে? জি মা, অনেক ভালো ঘুমিয়েছি। তাহলে এখানে এসে আমায় কাজে সাহায্য কর, আয়। বৃষ্টি আর কোনো কথা না বলে মায়ের সাথে কাজ করতে লাগলো। হঠাৎ বৃষ্টির বাবা বলে উঠল, বৃষ্টি, তোকে কি আজকে নিতে আসবে এ বাড়ি থেকে? হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গেল বৃষ্টি। তারপর বলল, না আব্বা, ওরা কালকে আসবে আমায় নিতে। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। বাবার কথা শেষ হলেই বৃষ্টি ভাবল তার বাবাকে একটু বলে দেখবে বাকি 20,000 টাকার কথা, যদি তাই। তাই বৃষ্টি সাহস নিয়ে বলে উঠল, আব্বা, আপনাদের জামাই আমায় নিয়ে যাওয়ার সময় 20,000 টাকা নিয়ে যেতে বলেছে। মানে আপনার কাছে 50,000 টাকা চাইছিল না? আপনি তো 30,000 দিয়েছেন, বাকি 20,000 চাইছে। বৃষ্টির কথাটা শেষ হওয়ার আগে সাথে সাথেই বৃষ্টির বাবা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, 20,000 টাকা চাইছে মানে?
আর 1 টাকাও দেবো না আমি তোদের। আমার ছেলেটার পড়ার খরচা দিতে পারি না ঠিক মতো, আর তোদের শুধু টাকা আর টাকা, তাই না? রাজুকে বলে দিস, আর একবার টাকার কথা বলবে তো এ বাড়ির দরজা তোদের জন্য বন্ধ। কথাগুলো বলেই হনহন করে চলে গেল বৃষ্টির বাবা। তখন বৃষ্টির মা বলে উঠল, তোকে কালকেই বললাম আমার হাসমতের টাকার দিকে নজর দিবি না, সেই তুই সকাল সকাল আবার সেই টাকার কথা বললি রে মুখ পুরি। বিয়ের আগে পড়াশোনা করার জন্য মাথা শেষ করছিস আমাদের, আর এখন টাকার পিছু পড়ছিস, তাই না? দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। বৃষ্টি ওর মা বাবার কথাগুলো শুনে দ্বিধায় পড়ে গেল, এরা সত্যি ওর নিজের মা বাবা কিনা। তারপর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছাদে চলে গেল দৌড়ে। দৌড়ে যেতে গিয়ে ছাদের গেটের কাছে যেতেই অন্যমনস্ক হয়ে কার বুকের সাথে যেন ধাক্কা খেল বৃষ্টি। ধাক্কা খেয়ে চোখে পানি নিয়ে সামনে ভালোভাবে তাকিয়ে দেখে সামনে মেঘ দাঁড়িয়ে আছে। বৃষ্টির এমন ছুটে আসা আর চোখে পানি দেখে চমকে গেল মেঘ। মেঘকে দেখে কিছুটা সরে দাঁড়ালো বৃষ্টি। তারপর নিচে চলে আসতে দিলে পেছন থেকে বৃষ্টিকে ডাক দিল মেঘ। বৃষ্টি, দাঁড়াও। মেঘের ডাকে থমকে দাঁড়ালো বৃষ্টি। তারপর ছলো ছলো চোখে মেঘের দিকে তাকিয়ে বলল, আমায় ক্ষমা করবেন, আমি আসলে খেয়াল করিনি আপনি এখানে, তাই অন্য মনস্ক হয়ে আসার সময় আপনার সাথে ধাক্কা লেগে সরি। সরি কেন বলছো বৃষ্টি? আমি কিছু মনে করিনি। কিন্তু তোমার কি হয়েছে? সকাল সকাল তোমার চোখে পানি কেন? মেঘের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বৃষ্টি কথা ঘুরিয়ে বলল, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন প্লিজ? অনুরোধ নয়, তুমি বলো আমায় কি করতে হবে, আমি অবশ্যই করব। আমি ছাদে কিছু সময় একটু একা থাকতে চাই, আমায় একটু একা থাকতে দিবেন প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি বৃষ্টি। তবে তুমি আমায় বন্ধু ভাবতে পারো, আমি তোমার বন্ধু হতে চাই। আমার দিক থেকে তোমার বন্ধু হওয়ার প্রপোজাল রইল, তুমি ভেবে উত্তর দিও। কথাগুলো বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে চলে গেল মেঘ। আর বৃষ্টি মেঘের কথাগুলো শুনে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ছাদের একপাশে গিয়ে বসে অঝরে কাঁদতে লাগলো বৃষ্টি। চোখের পানি যেন আর বাদ মানছে না ওর। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে ওর। নিজের বাবা মা কী করে তার একমাত্র মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারে বুঝে আসছে না বৃষ্টির। কই, ওর ভাই হাসমতের সাথে তো এমনটা করে না, তাহলে ওর সাথে কেন এমন করে ওর বাবা মা? ও মেয়ে বলে, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি পাপ? এসব কথা ভাবছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বৃষ্টি। এভাবে অনেক সময় কান্না করার পর বৃষ্টি চোখ মুছে নিচে চলে এলো। সিঁড়িতে এসে বৃষ্টি দেখলো ওর মা আর বাবা হাসমতকে বিদায় দিতে গিয়ে বলছে, বাবা এই নে ধর তোর 20,000 টাকা, ভালোভাবে পড়াশোনা করিস বাবা, তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন। এই ধর হাসমত, এখানে আরো 2000 টাকা আছে, এটা হাত খরচার জন্যে। আবার কবে না কবে আসবি, টাকা লাগলে তখন বাবার কাছে চাইবি না, এটা নিয়ে যা বাবা। আর সাবধানে যাবি, পৌঁছে কল দিস, কেমন? আচ্ছা ঠিক আছে আব্বা মা, এখন তাহলে আমি কলেজের দেরি হয়ে যাবে নি আবার। বৃষ্টি এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল। তারপর বৃষ্টি বলে উঠল, ভাইয়া একটু দাঁড়া। বৃষ্টির ডাকে ফিরে দাঁড়ালো হাসমত। আর অমনি বৃষ্টির মা বলে উঠল, এই যে তোর কি কোনোদিন আক্কেল হবে না বৃষ্টি? ছেলেটা আমার যাচ্ছিল আর অমনি পিছু ডাক দিতে হলো। কি হয়েছে, আমায় ডাকলি কেন বৃষ্টি? না মানে আসলে ভাইয়া, আমি তো কাল চলে যাব, আবার কবে আসবো তার তো ঠিক নেই। তোর সাথে আর দেখা হবে কি না জানি না, তাই ডাকলাম। ভালো থাকিস আর ঠিকমতো খাওয়া দাওয়া করিস। আমার শ্বশুরবাড়ি বেড়াতে যাস সময় পেলে। আচ্ছা ঠিক আছে যাব, এখন আসি রে বৃষ্টি, দেরি হয়ে যাচ্ছে, তুই ভালো থাকিস, আসি। কথাগুলো বলে চলে গেল হাসমত। আর বৃষ্টির মা একটা ভেঙচি দিয়ে বলল, ঢং, বলে চলে গেল সেখান থেকে। এই সব কিছু দূরে দাঁড়িয়ে দেখলো মেঘ আর মেঘের মা। মেঘের মায়ের মনে কেমন যেন একটা খটকা লাগলো। কোনো মা তার মেয়ের সাথে এমন আচরণ করে কি করে? উনি কি সত্যিই বৃষ্টির মা নাকি অন্য কেউ? বৃষ্টি ওর মায়ের কথা শুনে আর কিছু বলল না। মাথা নিচের দিকে দিয়ে আবারও চলে গেল ছাদে। বৃষ্টির এখন ছাদটাকে শুধু আপন বলে মনে হচ্ছে, তাই ছাদে চলে গেল। বৃষ্টি ছাদে যেতেই পিছু পিছু মেঘও ছাদে গেল। মেঘ ছাদে গিয়ে দেখে বৃষ্টি ছাদের একপাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ তখন অনেকটাই মেঘলা। মেঘ গিয়ে বৃষ্টির পাশে দাঁড়ালো, তারপর বলল, কি দেখছো এভাবে আকাশের দিকে? বৃষ্টি অন্যমনস্ক হয়ে উত্তর দিল,
আকাশের মেঘগুলোকে দেখছি আর বৃষ্টি আসার অপেক্ষা করছি। কেন যে বৃষ্টি আসছে না? বৃষ্টির কথা শুনে মেঘ বলল, মেঘ হয়তো যাচ্ছে না বৃষ্টি ছড়তে দিতে, তাই মেঘ তার বুক দিয়ে বৃষ্টিকে আঁকড়ে রেখেছে। মেঘ তো বৃষ্টির জন্যই সৃষ্টি, তাই হয়তো। মেঘের কথাগুলো শুনে বৃষ্টির খেয়াল ফিরে আসে। তখন বৃষ্টি মেঘকে বলে, বুঝলাম না আপনার কথাগুলোর অর্থ। এত বুঝতে হবে না আপনার ম্যাডাম। এখন বলো, আমার প্রপোজালটা নিয়ে কি ভাবলে? এই অধমকে কি বন্ধু হিসেবে গ্রহণ করা যায়? মেঘের কথা শুনে বৃষ্টি আকাশের দিক থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি আগে থেকে আমায় চিনতেন? না মানে আপনার কথা শুনে মনে হয় আপনি হয়তো আমায় চিনতেন। তুমি যদি ভাবো চিনতাম, তাহলে হয়তো চিনতাম। আবার তুমি যদি ভাবো চিনতাম না, তাহলে চিনতাম না। এখন এসব কথা বাদ দিয়ে আমার প্রশ্নটার উত্তর দাও। আমার বন্ধু হওয়ার জন্য এত আগ্রহ কেন আপনার? আপনি যেমন আপনার বন্ধুর কোনো অভাব আছে বলে আমার তো মনে হয় না। তাহলে কেন আমার মতো একটা মূল্যহীন মেয়ের বন্ধু হতে চান আপনি? কি বললে তুমি মূল্যহীন? আমার কাছে তুমি অমূল্য। পৃথিবীর সকলের চেয়ে আলাদা একজন ভালো সৎ মেয়ে। প্লিজ আমি অ্যাকসেপ্ট করো বৃষ্টি, তোমার বন্ধু হিসেবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম মিস্টার মেঘ চৌধুরী। বৃষ্টির মুখে এই কথা শুনে মেঘ খুশিতে লাফিয়ে উঠল। খুশিতে বৃষ্টিকে জড়িয়ে ধরতে আসলো। তারপর আবার অন্যদিকে চলে গেল। গিয়ে একটা বড় দেখে সাদা গোলাপ ফুল তুলে এনে বৃষ্টির সামনে ধরে বলল, এনেন ম্যাডাম, আমাদের বন্ধুত্বের প্রথম উপহার আপনার জন্য এই গরিবের পক্ষ থেকে। বৃষ্টি মেঘের কথা শুনে হেসে দিল। তারপর মেঘের হাত থেকে ফুলটা নিয়ে মেঘকে ধন্যবাদ জানালো। ফুলটা নেওয়ার সাথে সাথে রিমঝিম বৃষ্টি শুরু হলো। অমনি বৃষ্টি আর মেঘ একসাথে গেটের দিকে দৌড় দিল। গেটের কাছে আসতেই দুজন দুজনের সাথে মাথায় গুঁতো খেলো। তারপর দুজনেই হাসতে লাগলো। এভাবে কিছুক্ষণ হাসার পর দুজনেই নিচে চলে এলো। সারাদিন মেঘের সাথে কাজের ফাঁকে ফাঁকে কথা বলেই সময় কাটলো বৃষ্টির। একদিনে যেন মেঘ ওর অনেক আপন হয়ে গেছে। মনের কষ্টগুলো সব ভুলে গেল বৃষ্টি। বিকেলবেলা বৃষ্টি আর মেঘ একসাথে ছাদের ফুল গাছে পানি দিচ্ছে। এমন সময় গেটের শব্দ হলেই বৃষ্টি মেঘকে বলে, কে এলো এই সময়? দেখো তো মেঘ। বৃষ্টির কথায় মেঘ ওপর থেকে নিচে তাকিয়ে দেখে মন খারাপ করে বৃষ্টির দিকে তাকায়। তখন বৃষ্টি বলে, কি হলো? কে এসেছে মেঘ? বৃষ্টি, তোমার বর এসছে। মেঘের মুখে রাজুর কথা শুনে বৃষ্টির মনটা খারাপ হয়ে গেল নিমেষেই। তারপর সেখানে আর না দাঁড়িয়ে নিচে চলে গেল বৃষ্টি। আর মেঘ বৃষ্টি চলে যাওয়ার দিকে অসহায় নয়নে তাকিয়ে রইল। তাড়াহুড়ো করে চলে যাওয়ার কারণে বৃষ্টি একবারও ভাবল না যে মেঘ রাজুকে চিনল কি করে। মেঘ তো কখনো রাজুকে দেখেনি, তাহলে কি করে বলল রাজু এসেছে? বৃষ্টি নিচে এসে দেখে রাজু সোফায় বসে আছে, আর পাশেই বৃষ্টির মা দাঁড়িয়ে আছে। বৃষ্টিকে দেখে বৃষ্টির মা বলে, বৃষ্টি, জামাই বাবাজিকে নিয়ে রুমে যা, জামাই তোকে নিতে এসেছে। মায়ের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে রাজুর দিকে তাকায়। বৃষ্টিকে নিয়ে যাওয়ার কথা তো আগামীকাল, তাহলে আজই কেন এসেছে ওকে নিতে? বৃষ্টি আর কোনো কথা না বলে রাজুকে নিয়ে হাসমতের রুমে যায়। রাজুকে বসতে বলে বৃষ্টি মায়ের কাছে আসে হালকা কিছু নাস্তা নিতে। তারপর নাস্তা মানি নিয়ে আবার রুমে যায়। খাবারের ট্রেটা ছোট টেবিলে রেখে রাজুকে খেতে বলে। তখন রাজু বৃষ্টিকে বলে, রেডি হও, তাড়াতাড়ি বাড়ি যাবো। রাজুর কথা শুনে বৃষ্টি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি? কিন্তু আমার তো কালকে ও বাড়ি যাওয়ার কথা। যা বললাম তাই করো, জলদি রেডি হয়ে নাও, তোমায় নিতে এসেছি। বৃষ্টি আর কোনো কথা বলার সাহস পেল না। কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে নিল। বৃষ্টি রেডি হলে রাজু আর এক মুহূর্ত দেরি করলো না। বৃষ্টিকে নিয়ে কাউকে কিছু বলতে না দিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। মেঘ অসহায় হয়ে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। বৃষ্টি যাওয়ার আগে একবার সবার দিকে পেছনে ফিরে তাকালো, কিন্তু কাউকে কিছু বলার সুযোগ পেল না। বৃষ্টিকে এভাবে নিয়ে যাওয়া দেখে মেঘের মা বৃষ্টির মাকে বলল, আপা, জামাই বৃষ্টিকে এভাবে নিয়ে গেল কেন? কাউকে কিছু বললো না আর বৃষ্টিকেও বলতে দিল না? কি জানি বাপু, তা জামাই আর বৃষ্টিই ভালো জানে। সেদিন এসে একবার 30,000 টাকা নিয়ে গেছে, আবার বৃষ্টি এসেই আরও 20,000 টাকা চাইছিল। আমি বাবা সোজাসুজি না করে দিছি। টাকা কি গাছের পাতা নাকি যে চাইলেই দিয়ে দেব? দেখেন না, আজকে জামাই এসেই আমায় বলছে যে বৃষ্টি আমায় টাকার কথা বলছে কি না।
আমিও সোজাসুজি না করে দিয়ে বলছি, খেয়ে দিয়ে বিদায় হ, নয় থাকো, আর 1 টাকাও পাবে না। হয়তো সেই রাগেই এভাবে নিয়ে গেল। আল্লাহ, বলেন কি ভাবি? জামাই যে ভাবে রাগ নিয়ে গেল, বৃষ্টির উপর আবার অত্যাচার না করে টাকার জন্য। সে যা করবে করুক গে, ওটা ওদের ব্যাপার। আর আমারও তো একটা ছেলে আছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমি নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে ওর জন্য কেন বাজে টাকা খরচ করব? আপনার কথা ঠিক বুঝলাম না আপা। বৃষ্টি কি আপনার আপন মেয়ে নাকি শুধু হাসমতেই আপনার ছেলে? মেঘের মায়ের প্রশ্ন শুনে কিছুটা ঘাবড়ে গেল বৃষ্টির মা। তারপর থতমত হয়ে বলল, না মানে হ্যাঁ, বৃষ্টি তো আমারই মেয়ে, হাসমতের ছোট বোন। আচ্ছা আপা, আমি এখন আসি, মাগরিবের আজান হবে। কথাগুলো বলেই বৃষ্টির মা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। বৃষ্টির মায়ের এমন আচরণে মেঘের মায়ের মনে সন্দেহ হলো যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, যা বৃষ্টির মা বাবা লুকোচ্ছে সবার থেকে। এদিকে বৃষ্টি চলে যাওয়ার পর মেঘ প্রচণ্ড মন খারাপ করে রুমে গিয়ে শুয়ে পড়ে আর বৃষ্টির সাথে কাটানো সারাদিনের স্মৃতির কথাগুলো ভাবে। রাজু প্রচণ্ড রাগ নিয়ে বৃষ্টিকে নিয়ে বাসায় আসে। সারা রাস্তায় একটাও কথা বলে না বৃষ্টির সাথে রাজুর এমন রাগ দেখে বৃষ্টির ভয়ে গলা শুকিয়ে আসে। না জানি ওর কপালে আজ কি আছে। বৃষ্টির শ্বশুরবাড়ি পৌঁছেই রাজু ডোরবেল চাপতেই রজনী এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই রাজু চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। রাজুর ডাক শুনে রাজুর বড় 2 ভাই, 5 ভাবি আর মা বেরিয়ে আসে। সবাই এসে রাজুর কাছে জানতে চায় কেন এভাবে চিৎকার করছে ও। রাজু দাঁতে দাঁত চেপে বলে, তোমরা যাকে আমার বউ করে এনেছো তার বাবার বাড়ি থেকে আজকে আমার মুখের ওপর বলছে আর একটাও টাকা তারা দেবে না আমায়। এমন ছোট লোকের বাচ্চাকে এই বাড়ির বউ করাই উচিত হয়নি। আমি একে নিয়ে আসছি, এখন তোমরা বলো একে কি করবা? রাজুর কথা শুনে রাজুর বড় ভাবি বলল, আমি আগে জানতাম এমনটাই হবে। তোমরা তো শুধু রূপ দেখেই পাগল হয়েছো, এখন বোঝো মজা। তোর শ্বশুরবাড়ির থেকে জামাইকে যদি 20,000 টাকা দিয়ে সাহায্যই করতে না পারে, তাহলে একে শুধু শুধু বাত কাপড় দিয়ে পেলে লাভ কি? ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। এমন ছোটলোক পরিবারের বউ আমাদের দরকার নাই। রাজুর বড় ভাইয়ের কথা শুনে রাজুর মা বলল, না, এই কাজ করা যাবে না, কারণ এখন ওকে বাবার বাড়ি ফিরিয়ে দিতে চাইলে উল্টো আমাদের ওকে টাকা দিয়ে ছাড়তে হবে। তার চেয়ে তোমরা অন্য কিছু ভাবো। রাজুর মায়ের কথা শুনে রজনী সাহস নিয়ে বলে উঠল, বড়মা, আপনারা এমন কইরেন না ছোট ভাবির লগে। আল্লাহ নারাজ হইব, সে বাড়ির ছোট বউ, মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে, আর আপনারা তার লগে এখনই এমন করতেছেন। আল্লাহ দোহাই লাগে এমন কইরেন না। রজনীর কথা শুনে রাজুর বড় ভাবি বলে উঠল, বাব্বা, এই বাড়ির কাজের বুয়ার তো দেখি অনেক উন্নতি হয়েছে। বাড়ির মালিকদের মুখে মুখে কথা বলছে। রজনী, তুই কাজের বুয়ার মতো থাক। বেশি কথা বলবি তো ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। বড় ভাবির কথা শুনে রজনী চুপ হয়ে গেল, শুধু চোখের পানি ঝরছে ওর। তারপর রাজুর 4 নাম্বার ভাবি বলে উঠল, রাজু আর বড় ভাই ভাবি ও মা, আমার কাছে একটা বুদ্ধি আছে, বৃষ্টিকে নিয়ে কি করা যায়? কি বুদ্ধি? জলদি বল শুনি, বলল রাজুর বড় ভাবি। আমি বলি কি, ওই ছোট লোকের ঘরের মেয়েকে দিয়ে যখন কোনো উপকারী হবে না, আবার ওকে ছাড়তেও পারবে না, তাহলে ওকে দিয়েই বরং সংসারের যাবতীয় কাজ করানো দরকার। আর রজনীর কাজগুলো ওকে দিয়ে করালে রজনীকে আর টাকাও দিতে হবে না, মাসে 3,000 টাকা বাঁচবে আমাদের, তাই না? রাজুর 4 নাম্বার ভাবির কথা শুনে সবাই একমত হলো ওর সাথে। সবাই বলল তাই হবে। রজনীর সব কাজ এখন থেকে বৃষ্টি করবে, আর রজনীকে দেওয়া বেতনটাও বেঁচে যাবে। এগুলো শুনে রজনী দৌড়ে এসে রাজুর মায়ের পায়ের কাছে বসে বলল, বড়মা, দয়া করে আমার এই বাড়ি থেকে তাড়ায়েন না। আমি কই যাবো কন? আমার তো দুনিয়ায় আপনারা ছাড়া আর কেউ নাই। মা আর বোনেরা ছিল, তারাও তো আর এই দুনিয়ায়। আমারে বেতন দিতে হইব না, খালি 2 বেলা একটু পান্তা খাইতে দিয়েন, তাই চলবো। আমারে তাড়াইয়েন না বড়মা, আমি আর কোনোদিনও কারোর মুখের উপরে কোনো কথা কব না। রজনীর কথা শুনে রাজুর মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই থাক, কিন্তু তোর বেতন বন্ধ, শুধু 3 বেলা খেতে পারবি। আর বৃষ্টি এখন থেকে তোর সাথে বাড়ির যাবতীয় কাজ করবে, আর তোর সাথেই তোর রুমে থাকবে, বুঝলি? যা, ওকে নিয়ে তোর রুমে যা। কথাগুলো বলে যে যার রুমে চলে গেল। আর বৃষ্টি
সেই একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, যেন ওর কোনো শ্রবণ শক্তি নেই, না কাঁদছে না কথা বলছে, ঠিক যেন একটা মূর্তি হয়ে গেছে ও। রজনী এসে বৃষ্টির হাত ধরে নিয়ে গেল নিজের রুমে। তারপর রজনীর বিছানায় বসালো বৃষ্টিকে। তারপর কাঁদতে কাঁদতে বলল, বৃষ্টি বোন আমার, কেন যে তোমার বাবা মা এই বাড়িতে তোমায় বউ করে পাঠালো আমি বুঝে উঠতে পারি না। তোমার জীবনটা শেষ করে দিবে এই বাড়ির মানুষরূপী অমানুষগুলো। এ বাড়িতে তুমি জীবনেও সুখী হতে পারবে না রে বোন। রজনীর কথা শুনে বৃষ্টি রজনীর দিকে তাকিয়ে একটা কষ্টে ভরা হাসি দিয়ে বলল, আমার জীবনে কখনোই সুখ ছিল না রজনী আপু। ছোটবেলা থেকে আমি অবহেলা ছাড়া কিছু পাইনি কারো থেকে। তুমি না তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর তোমাদের অবস্থাও তো মোটামুটি ভালো, তাহলে তুমি সুখ পাওনি মানে? রজনীর কথা শুনে বৃষ্টি বলতে শুরু করলো, হ্যাঁ, সবাই তাই জানে, আমিও জানি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। শুনেছি যাদের একটা মেয়ে থাকে সেই মেয়ে নাকি সকলের অনেক ভালোবাসা পায়, কিন্তু আমার বেলায় তো সম্পূর্ণ ভিন্ন। আমি কখনো বাবা মা আর ভাইয়ের থেকে ভালোবাসা কম, তার অবহেলা বেশি পেয়েছি। তারা সব সময় আমার সব বিষয় শুধু অবহেলাই করেছে। মাঝে মাঝে আমারও সত্যি মনে হয় আমি তাদের নিজের মেয়ে নই। আমার বাবার বাড়ি আমায় ভালোবাসার মতো কেবল একজনই ছিলেন, আর সে হলো আমার নানি, যিনি আমার বিয়ের দিন মারা গেছে। রজনী বৃষ্টির কথাগুলো শুনে বলল, আমি বুঝতে পারতেছি না কি বলে তোমায় সান্ত্বনা দিব বোন। তোমার জন্য কেন জানি না আমার অনেক দুঃখ হয় বৃষ্টি। বাদ দাও ওসব রজনী আপু, এখন তুমি বলো তুমি কেমন আছো? গত 2 দিন পর তোমার সাথে আমার দেখা। আর হ্যাঁ, তখন তুমি শাশুড়ি মাকে কেন বললে তোমার পৃথিবীতে কেউ নেই? তোমার মা বোনের কি খবর? বৃষ্টির কথা শুনে রজনী চোখের পানি ছেড়ে বলতে লাগলো, আমার সব শেষ বৃষ্টি, আমার সব শেষ। যে মা আর বোনেদের লাইগা আমি এখানে এসে পড়ে আছি, তারা আর এই দুনিয়ায় নাই। নাই মানে কি বলছো এসব রজনী আপু? তাদের কি হয়েছে বলো আমায়। যেদিন তুমি চলে গেলা, সেদিন তুমি যাওয়ার একটু পরেই আমার গ্রামের বাড়ির ওই দিককার লোকের সাথে আমার দেখা হয় রাস্তায়। দোকান থেকে কিছু তরকারি জিনিস কিনতে গেছিলাম। তখন আমি তারা দেখি খুশি হইয়া আমার মা বোনের কথা শিখাই। সে কয় আমার মা বোন নাকি খুব অসুস্থ, ওদের নাকি কয়দিন হলো অনেক অসুখ, কেউ বাইরে বাড়ায় না, তাই সে আমায় তাদের খবর দিতে এখানে আসছে। আমি ওই লোকটার কাছ থেকে এইসব শুনে বড়বার কাছে থেকে একদিনের ছুটি নিয়ে চলে যাই মা বোনের কাছে। কিন্তু কি দেখি, গিয়ে কি দেখলে তুমি? তোমার মা বোন সুস্থ ছিল তো? না, তারা সুস্থ নয়, বরং মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। তখন আমি ওই হাটে গিয়ে দেখি আমার ছোট বোনটা মারা গেছে, আর আমার মা আর মেজো বোন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। তাদের সকলের ডেঙ্গু হয়েছে। আমি গেলে আমারই সামনে আমার মা আর মেজো বোনটা ছটফট করে মারা যায়। এতটুকু বলেই অঝরে কাঁদতে লাগলো রজনী। রজনীর কান্না দেখে বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, কথাগুলো বলেই বৃষ্টিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রজনী। রজনীকে কি বলে সান্ত্বনা দেবে বৃষ্টির জানা নেই। টাকার অভাবে প্রতিনিয়ত এভাবে ঝরে যাচ্ছে রজনীর মা বোনদের মতন হাজারো প্রাণ। রজনীর কান্না শুনে বৃষ্টিরও বুক ফেটে কান্না আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে রজনীকে সান্ত্বনা দিয়ে বৃষ্টি বলল, এভাবে কেঁদো না বোন। আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। হয়তো তারা বেঁচে থাকলে আরও অনেক বেশি কষ্ট করতে হতো তাদের জীবনে, তাই আল্লাহ তাদের নিয়ে গেছেন। তুমি এভাবে ভেঙে পড়ো না, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। বৃষ্টির কথা শুনে রজনী বৃষ্টিকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ বৃষ্টি, তুমি হয়তো ঠিকই বলছো, আল্লাহ তাদের মঙ্গলের জন্যই তাদের নিয়ে গেছে। জীবনে অনেক কষ্ট করেছে আমার মা বোনেরা, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে। ইনশাল্লাহ। কিন্তু কষ্ট শুধু একটাই, দুনিয়াতে আমার আপন বলে আর কেউ রইল না বৃষ্টি। আমি একদম একা হয়ে গেলাম। ও তাই না? তাহলে আমি কে? আমি তো তোমার কিছুই হই না, তাই না? হ্যাঁ বৃষ্টি, ঠিক বলছো। দুনিয়াতে আপন বলতে এখন তুমিই আমার সব, আমার ছোট বোন। কখনো এই বোনটাকে ভুলে যাস না বোন আমার। তাহলে কথা দাও আর কখনো বলবা না
যে দুনিয়ায় আপন বলে তোমার কেউ নেই? আচ্ছা বাবা, আচ্ছা, আর কখনো বলবো না। এখন চলো রান্না করে গিয়ে দুপুরের জন্য অনেক বেলা হয়ে গেল। তারপর দু বোন মিলে রান্নাঘরে রান্না করতে চলে গেল। দুজন মিলেমিশে অনেক মজা করেই রান্নাবান্না শেষ করলো ওরা। রজনী সব গুছিয়ে দিল আর বৃষ্টি রান্না করলো। রান্না শেষ করে দুজনে গোসল করে ফ্রেশ হয়ে একসাথে নামাজ আদায় করলো। তারপর সব খাবার সুন্দর করে টেবিলে পরিবেশন করলো। বেলা 2টো বাজতেই একে একে সবাই খাবার টেবিলে চলে এলো। বৃষ্টি আর রজনী মিলে একসাথে সবাইকে খাবার পরিবেশন করে দিল। রাজুর বড় ভাবিরা সবাই নাক ছিটকাতে লাগলো বৃষ্টির রান্না দেখে। তারপর সবাই যখন খাবারগুলো খেলো তখন তো সবাই রীতিমতন অবাক, এত সুস্বাদু বৃষ্টির হাতের রান্নাগুলো। রাজুর বড় ভাইরা সবাই রান্নার প্রশংসা করলো। তা দেখে তাদের বউরা বলল, ছোট লোকের ঘরের বেটি তো, তাই সারা জীবন রান্না করেই কাটিয়েছে, তাই এত ভালো রান্না। ওদের কথা শুনে বৃষ্টি হাসলো, কারণ বাজেভাবে বললেও ওরা বৃষ্টির রান্নার প্রশংসাই করবে। রাজুও চুপচাপ খেয়ে উঠল, কোনো কথাই বলল না। তবে রাজুকে দেখে বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ড রেগে আছে। বৃষ্টি খুব ভালো করেই বুঝতে পারল রাজুর রাগটা টাকার জন্যে। সবার খাওয়া দাওয়া শেষ হলে সব বাসন দুজন মিলে পরিষ্কার করে তারপর ওরাও খেয়ে নিল নিজেদের রুমে বসে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যার যার মতো রুমে গিয়ে শুয়ে পড়ল। বৃষ্টি আর রজনীও পাশাপাশি শুলো রজনীর রুমে। হঠাৎ বাইরে মেঘের হালকা গর্জন শোনা গেলেই বৃষ্টি লাফিয়ে উঠে রজনীকে বলল, আপু, মনে হয় বৃষ্টি নামবে, চলো ছাদে যাই ভিজবো। এই পাগলি, একটু আগে না গোসল করলে, এখন আবার ভিজবে? মানে ঠান্ডা লাগানোর বুদ্ধি, তাই না? ইস রজনী আপু, চলো না প্লিজ, বৃষ্টি দেখলে আমার মন ভালো হয়ে যায়, চলো প্লিজ আপু। বৃষ্টি জোরাজোরিতে রজনী আর না করতে পারল না। এদিকে সবাই যে যার রুমে ঘুমিয়ে আছে বলে ওরা পা টিপে টিপে ছাদে চলে গেল। রাজুদের বাড়ির ছাদটা বেশ বড় বৃষ্টিদের বাড়ির তুলনায়, কিন্তু ছাদে কোনো কিছুই নেই, একদম ফাঁকা। খুব সুন্দর বাতাস শুরু হলো আকাশে, অনেক মেঘ করেছে। এগুলো দেখে বৃষ্টির মনটা আনন্দে ভরে যাচ্ছে। রজনী বৃষ্টিকে বলল, এই বৃষ্টি দেখো, দেখো কি সুন্দর রংধনু উঠেছে আকাশে মেঘের উপর। রজনীর কথায় বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে দেখে সত্যিই খুব সুন্দর রংধনু উঠেছে, সাথে প্রচুর মেঘ। বৃষ্টির আগে কখনো রংধনু দেখেনি, তাই আনন্দে ছোট বাচ্চাদের মতন লাফাতে লাগলো মেয়েটি। রংধনু দেখে যেন দু বোনের সকল দুঃখ কষ্ট মুছে গেছে মন থেকে। দুজনেই অনেক খুশি মনে রংধনু দেখছে ছাদের কিনারায় দাঁড়িয়ে। হাসতে হাসতে হঠাৎ বৃষ্টি চোখ পড়ে নিচের রাস্তার পাশের বড় একটা গাছের দিকে। গাছের নিচে কেউ দাঁড়িয়ে অপলকভাবে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। কে এইভাবে তাকিয়ে আছে বৃষ্টির দিকে সেটা দেখার জন্যে বৃষ্টি আরও ভালো করে সেই গাছের নিচের দিকে তাকায়, কিন্তু সেখানে তো কেউ নেই। তাহলে কি বৃষ্টি ভুল দেখলো হবে হয়তো? তারপর বৃষ্টি সেদিক থেকে চোখ সরিয়ে আবার আনন্দে মেতে ওঠে রজনীর সাথে। কিন্তু কেন যেন বৃষ্টির বারবার মনে হতে থাকে কেউ একজন অপলকভাবে তাকিয়ে দূর থেকে বৃষ্টিকে দেখছে, বাট কোনোভাবেই আর তাকে খুঁজে পায় না বৃষ্টি। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়, সাথে মেঘের গর্জন। বৃষ্টিতে ভিজতে ভালোবাসলেও মেঘের গর্জন খুব ভয় পায়, তাই ওরা আর ছাদে দাঁড়িয়ে না থেকে নিচে নেমে যায়। এদিকে মেঘ তার বৃষ্টিকে দেখার জন্য অনেক ছটফট করছিল, তাই বৃষ্টির শ্বশুরবাড়ির নিচের রাস্তায় দাঁড়িয়েছিল কোনোভাবে যদি একবার বৃষ্টিকে দেখতে পারে সেই আশায়। আর মেঘের মনের আশাটা পূরণও হয়ে যায়। সে দু চোখ ভরে তার বৃষ্টির হাসি মুখটা দেখে নিচে দাঁড়িয়ে। মেঘকে নিয়ে সকলের মনেই অনেক প্রশ্ন কাজ করছে, তাই তো? তাহলে চলুন আজকে মেঘের সব বৃষ্টিকে ভালোবাসার সকল কারণটা বলে দিই। আজ থেকে প্রায় 1 বছর আগে যখন বৃষ্টির স্কুলে একটা অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে বৃষ্টির নাম দিয়েও স্কুল ড্রেসের জন্য অংশগ্রহণ করতে পারে না, সেই অনুষ্ঠানের দিন প্রথম দেখে মেঘ তার বৃষ্টিকে। মেঘের বাবা ছিল সেই অনুষ্ঠানের অতিথিদের মাঝে একজন। সেই সুবাদে মেঘও সেখানে বাবার সাথে আসে। স্কুলে যখন অনুষ্ঠান চলছিল তখন মেঘ স্কুলটা ঘুরে দেখার জন্যে একা একাই হাঁটছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক তখনই মেঘ দেখে খুব সুন্দর একটা মেয়ে মন খারাপ করে ওপরে দাঁড়িয়ে নিজের অনুষ্ঠান দেখছে। প্রথম দেখাতেই বৃষ্টিকে অনেক ভালো লেগে যায় মেঘের। মেঘ ভাবে বৃষ্টির সাথে পরিচিত হবে সে, কিন্তু যখনই যে মেঘ
বৃষ্টির কাছে যাবে বলে পা বাড়ায়। তখনই মেঘের বাবার জরুরি কাজের জন্য মেঘকে ফোন করে নিয়ে চলে যায়। সেদিন থেকে মেঘ সবসময় বৃষ্টিকে নজরে নজরে রাখত, কিন্তু কখনো সামনে আসেনি বৃষ্টির। বৃষ্টির ব্যাপারে সব কিছু জানে মেঘ, এমনকি মেঘ বৃষ্টির ব্যাপারে এমন একটা কথাও জানে যা বৃষ্টি নিজেই জানে না এখনো। শহরের নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে মেঘ চৌধুরী, কিন্তু সে বৃষ্টিদের বাড়িতে এমন করে থাকছে যেন ও খুব সাধারণ একটা ছেলে। এমনকি ছেলের কথায় মেঘের মাও সাধারণের মতোই থাকছে বৃষ্টির বাবার বাড়িতে। মেঘের মা মেঘের বন্ধুর মতন, আর সে ভালো করে জানে তার ছেলে মেঘ কখনো ভুল কাজ করতে পারে না। এতটুকু ভরসা ও বিশ্বাস তার আছে ছেলের প্রতি, তাই ছেলের কথাই এমন হয়ে থাকা তার। মেঘ যেদিন ভেবেছিল বৃষ্টির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে, ঠিক সেই দিনই বৃষ্টির আচমকা বিয়ে হয়ে যায়। বৃষ্টির বিয়ের কথা শুনে মেঘ প্রথমে পাগলের মতন করলেও পরে বৃষ্টির শ্বশুরবাড়ির ব্যাপারে সব কিছু জেনে মেঘ নতুন ফোনটি আটে। মেঘ জানে রাজুর পরিবার কতটা স্বার্থপর ও বাজে মনের সবাই। মেঘ রাজুর পুরনো প্রেমিকা বৃষ্টির সম্পর্কেও সব জানে, তাই মেঘের ধারণা বৃষ্টি রাজুর সংসার করবে না। রাজু ওকে ডিভোর্স দিলে মেঘ ওকে বিয়ে করে নেবে। মেঘ প্রতিটা মুহূর্তে বৃষ্টির সব খবরাখবর রাখে। এবার আসি বর্তমানে ফিরে। মেঘ তার বৃষ্টিকে মন ভরে দেখে বাসায় ফিরে যায় আর অপেক্ষা করতে থাকে তার বৃষ্টি কবে তার হবে। মেঘ মনে প্রাণে বিশ্বাস করে সে তার বৃষ্টিকে আপন করে পাবেই একদিন। মেঘ চাইলেই বৃষ্টিকে পেতে পারে রাজুকে লোভ দেখিয়ে, কিন্তু মেঘ চায় না তার ভালোবাসার মানুষকে কিনতে। সে তার বৃষ্টিকে ভালোবাসা দিয়েই জয় করবে, শুধু সেই দিনটার অপেক্ষা। এদিকে বৃষ্টি আর রজনী ছাদ থেকে নিচে নামতেই রাজুর সামনাসামনি পড়ে যায়। রাজু প্রচণ্ড রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বৃষ্টিকে বলে, কোথায় গেছিলি তোরা? রাজুর কথা শুনে বৃষ্টি ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে, না, আসলে আমার বৃষ্টি বাতাস খুব ভালো লাগে, তো তাই একটু ছাদে গিয়েছিলাম বাতাস খেতে। বৃষ্টির কথা শুনে রাজু বলে, হারাম জাদি, তোর খুব আনন্দ লাগছে তাই না? আমার টাকা এনে দিতে পারলি না বাপের বাড়ি থেকে, আর তুই বৃষ্টিতে আনন্দ করছিস না? আজ তোকে আমি মেরেই ফেলবো। কথাগুলো বলেই রাজু এক টানে বৃষ্টিকে নিচে ফেলে দিল। তারপর এলো পাথারি মারতে লাগলো। বৃষ্টি জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো ব্যথায়। রজনী রাজুকে থামাতে এলেই রজনীকেও এক থাপ্পড়ে দূরে ফেলে দিল রাজু। বৃষ্টির চিৎকারে বাসার সবাই বেরিয়ে এলো। রাজুর মা এসে রাজুকে থামিয়ে বলল, কি করছিস কি তুই রাজু? এভাবে ওকে মেরে কি জেলে যেতে চাস নাকি তুই? এভাবে ওকে মেরে কোনো কাজ হবে না, বরং হিতের বিপরীত হবে। ওর মা বাবার কাছ থেকে টাকা আনতে চাইলে আমাদের অন্য কিছু করতে হবে। মায়ের কথায় কিছুটা শান্ত হলো রাজু। তারপর বলল, কি করবো বলো মা? কি করলে ওর বাবা মা টাকা দেবে? রাজুর কথার উত্তরে ওর মা কিছু বলার আগেই ওর 3 নাম্বার ভাবি বলে উঠল, একটা উপায় আছে রাজু, ওর মা বাবা টাকা দিতে বাধ্য হবে তখন। কি উপায় বলো? রাজুর কথার উত্তরে রাজুর মেজো ভাবি রাজুর কানে কানে কি যেন বলল। তারপর সবাই হাসতে লাগলো। এদিকে বৃষ্টি একটুও নড়ছে না দেখে রজনী দৌড়ে বৃষ্টির কাছে এসে দেখে বৃষ্টি অজ্ঞান হয়ে পড়ে আছে। রজনী কাঁদতে কাঁদতে সবাইকে বলে, আপনারা একটু ডাক্তার দেখান, বৃষ্টি ভাবিকে তো চোখ খুলে না, অজ্ঞান হয়ে আছে মনে হয়, কিছু হয়ে যায় না তোর। রজনীর কথা শুনে রাজুর বড় ভাবি বলে, যত সব আদিক্ষেতা, কোনো ডাক্তার লাগবে না, নবাবজাতি একটু ছুঁয়েছে কি না ছুঁয়েছে অমনি জ্ঞান হারাতে হবে। কথাগুলো বলে যে যার মতো চলে যায় নিজেদের রুমে। রজনী কাঁদতে থাকে। কি করবে কিছুই মাথায় আসছে না ওর। তাড়াতাড়ি গিয়ে মগে করে পানি নিয়ে আসে রজনী। তারপর বৃষ্টির চোখ মুখে চেটাতে থাকে। একসময় বৃষ্টির জ্ঞান আসে। বৃষ্টির জ্ঞান ফেরা দেখে রজনীর মুখে হাসি ফুটে ওঠে। রজনী বৃষ্টিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওদের দেখলে মনে হবে যেন আপন দুবোন। তারপর রজনী বৃষ্টিকে ধরে নিজের রুমে নিয়ে যায়। রুমে নিয়ে বৃষ্টিকে শুইয়ে দিয়ে রজনী ফ্রিজ থেকে বরফ নিয়ে বৃষ্টির ব্যথার জায়গাগুলোতে লাগিয়ে দিতে থাকে। সাথে দু বোনেই কান্না করতে থাকে। বিকেল 5:25। বৃষ্টির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শরীরের ব্যথা থেকেই এমন জ্বর হয়েছে বৃষ্টির। রজনী কি করবে কিছুই বুঝতে পারছে না। বারবার মাথায় পানি ঢেলে আর জলপট্টি করে জ্বর কমানোর চেষ্টা করে যাচ্ছে রজনী,
কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শেষে বাধ্য হয়ে রজনী রাজুর মায়ের কাছে গেল। সেখানে গিয়ে দেখে রাজুর মা পায়ের উপর পা তুলে টিভিতে সিরিয়াল দেখছে। রজনী রাজুর মাকে উদ্দেশ্য করে বলল, বড় মা আসবো? কে রজনী? আয়। বড় মা, ছোটভাবে বৃষ্টির অনেক জ্বর হয়েছে, জ্বরে একদম শরীর পুড়ে যাইতেছে, ওর ডাক্তার দেখানো লাগবো। আর কিছু? এই কথা বলতে এখানে আসছিস নাকি আর কিছু বলবি? না বড় মা, আর কিছু বলবো না, আসলে ছোট ভাবি। এতটুকু বলতেই রাজুর মা বলে উঠল, কোনো ডাক্তার দেখাতে হবে না, তুই যা তো এখান থেকে। ওর বাবার বাড়ি থেকে টাকা দিবে না, আর ওকে আমরা টাকা খরচ করে ডাক্তার দেখাবো? যা তো, সিরিয়াল দেখা ডিস্টার্ব করিস না। রজনী আর কিছু না বলে ওই রুম থেকে বেরিয়ে এলো। তারপর রজনী ভাবল, রাজু যেমনই হোক না কেন, রাজু তো বৃষ্টির স্বামী, সে অবশ্যই স্ত্রীর অসুস্থতার কথা শুনে চুপ থাকবে না, ডাক্তার দেখাবেই। তাই রজনী আর দেরি না করে রাজুর রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। রাজুর রুমের দরজার কাছে যেতে রজনী রাজুর ঘরে কয়েকজনের কণ্ঠ শুনতে পেল। রজনী আর সামনে না এগিয়ে সেখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো ভেতরে কারা আছে আর কি বিষয়ে আলোচনা হচ্ছে। তারপর রজনী যা শুনলো তা শুনে তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা ওর। রজনী শুনল রাজুর রুমের ভেতরে রাজু আর তার বড় ভাই ও ভাবিরা কথা বলাবলি করছে। তারা বলছে, শোনো রাজু, এভাবে তোমার শ্বশুরবাড়ি থেকে 1 টাকাও আনতে পারবে না। তা চাইতে বৃষ্টিকে নিয়ে একটা কলঙ্কে বের করো কারোর সাথে, তারপর সেটা ওর বাবার বাড়িতে জানিয়ে বলো যে তারা যদি টাকা না দেয় তাহলে তুমি বৃষ্টিকে ডিভোর্স দেবে। তাহলে দেখবে তারা মেয়ের কলঙ্ক ঢাকার জন্যে সুরসুর করে টাকা দিবে। হ্যাঁ, আর তারপরও যদি ওরা টাকা না দেয় তাহলে বুঝবি ওদের মেয়ের প্রতি কোনো মায়া নাই। তখন ওকে মেরে ফেললেও কেউ জানবে না। তোকে আমরা আবার বড় পরিবার দেখে বিয়ে করাবো। এসব কথা শুনে রজনী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে বৃষ্টির কাছে চলে গেল। তারপর বৃষ্টিকে বলল, বৃষ্টি, তাড়াতাড়ি ওঠ, চল তুই এখান থেকে পালাবি বোন, নাহলে ওরা তোকে বাঁচতে দেবে না। ওঠ বোন, একটু কষ্ট করে ওঠ। কান্না করে বলল রজনী। তুমি এসব কি বলছো রজনী আপু? কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আর আমি পালাবই বা কেন এখান থেকে? অনেক কষ্টে কথাগুলো বলল বৃষ্টি। তোকে সব পরে বলবো, হ্যাঁ? আগে চল এখান থেকে, আমার সাথে তোর বাড়িতে যাব। বৃষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রজনী জোর করে বৃষ্টিকে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেল বাসা থেকে। বৃষ্টির শরীরের ব্যথায় আর জ্বরের কারণে ঠিকমতো হাঁটতেও পারছে না। রজনী ওকে ধরে নিয়ে বাসা থেকে বেরিয়ে রাস্তার উপর গেল। এখন কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না রজনী। এদিকে বৃষ্টির অবস্থাও খুব খারাপ। রাস্তায় কিছুটা এগোতেই বৃষ্টির চারিদিকে অন্ধকার হয়ে এলো। জ্ঞান হারানোর আগে শুধু বৃষ্টি আবছা আবছা একটা জিনিসই দেখল, যে কেউ একজন দৌড়ে ওদের দিকে এগিয়ে আসছে, আর রজনী পাগলের মতন বৃষ্টিকে ডাকছে। এরপর আর কিছু মনে নেই বৃষ্টির। মেঘ একটা কাজে নিজের বাড়ি যায়, সেখান থেকে নিজেদের গাড়ি নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে চায় মেঘ। কিন্তু কেন জানি না মেঘের মনটা শুধু ছটফট করছিল বৃষ্টির জন্য। তাই সে বন্ধুদের কাছে না দাঁড়িয়ে সোজা চলে আসে বৃষ্টির শ্বশুরবাড়ির সামনে, বৃষ্টিকে এক নজর দেখবে বলে। তখন রাত 7:30 বেজে গেছে। যখনই মেঘ মনে করে বাড়ি ফিরে যাবে, তখনই দেখে বৃষ্টিকে নিয়ে একটা মেয়ে বাসা থেকে বাইরে বেরিয়ে আসছে। মেয়েটাকে সে আগেও দেখেছে, বৃষ্টির সাথে ছাদে আনন্দ করছিল। মেঘ প্রথমে কিছু না বুঝলেও পরে খেয়াল করে বৃষ্টি জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে, আর সেই মেয়েটা ওকে ডাকছে। এটা দেখে মেঘ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে আসে বৃষ্টির কাছে। ততক্ষণে বৃষ্টি জ্ঞান হারিয়ে ফেলেছে। রজনী দেখে বৃষ্টি জ্ঞান হারালো। রজনী কাঁদছে আর বৃষ্টিকে ডাকছে। এমন সময় দূর থেকে অনেক সুন্দর দেখতে একটা ছেলে দৌড়ে আসে ওদের কাছে। এসেই বলে, বৃষ্টি, কি হচ্ছে তোমার? হ্যাঁ বৃষ্টি, কি হচ্ছে? কথা বলো, কি হচ্ছে ওর? এত জোর কেন ওর শরীরে? রজনীকে বলে, আপনি কি ওকে চেনেন? তাহলে আমাদের একটু উপকার করেন, ওর শরীরে খুব খারাপ, ডাক্তার দেখানো লাগবে। মেঘ আর একটা কথা না বলে সোজা বৃষ্টিকে কোলে তুলে নিয়ে বলে, আপনি আসুন আমার সাথে। বলে গাড়িতে গিয়ে বসিয়ে দেয় বৃষ্টিকে, সাথে রজনীও বসে। মেঘ রজনীকে বলে, আপনি ওকে একটু ভালো করে ধরে বসুন, আমি ড্রাইভ করি। বলে কার কাছে যেন কল দেয় মেঘ।
তারপর তাকে তাড়াতাড়ি একটা ঠিকানায় চলে আসতে বলে। মেঘের কথা শুনে মনে হলো কোনো ডাক্তারের সাথে কথা বলল মেঘ। তারপর কিছু সময় পরেই মেঘ ওদের নিয়ে অনেক বড় ও সুন্দর একটা বাংলো বাড়িতে পৌঁছায়। মেঘ তাড়াতাড়ি গাড়িটা পার্ক করে গাড়ি থেকে নেমে বৃষ্টিকে কোলে নিয়ে রজনীকে সাথে আসতে বলে উপরে চলে যায়। পিছনে পিছনে রজনীও যায়। বাংলোয় ঢুকে সোজা বৃষ্টিকে কোলে নিয়ে ওপরে চলে যায় মেঘ। অনেক বড় ও সুন্দর সাজানো গোছানো একটা রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় বৃষ্টিকে। রজনীও পিছনে পিছনে সেই রুমে ঢোকে। রজনী রুমের দেওয়ালের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ পুরো রুমের দেওয়ালে শুধু বৃষ্টির ছবি লাগানো, যার বেশিরভাগ ছবিতেই বৃষ্টি স্কুল ড্রেসের বোরখা আর মন খারাপ করা ছবি তোলা। দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো চুরি করে তোলা। রজনী শুধু হাঁ করে তাকিয়ে চারিদিকে দেখছে ছবিগুলো আর ভাবছে এগুলো কি আর এই ছেলেটাই বা কে। এমন সময় মেঘের কথার শব্দে ঘোর কাটে রজনীর। রজনী দেওয়ালের দিক থেকে মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘ একদম পাগলের মতন করছে বৃষ্টির জন্য। মেঘ বলছে, বৃষ্টি, বৃষ্টি, কথা বলো প্লিজ। এই জান, কথা বলো না প্লিজ। তোমার এই অবস্থা কি করে হলো জান, বলো আমায়। দুপুরে তো কত খুশি ছিলে তুমি ছাদে, তাহলে এইটুকু সময় কি হলো তোমার বৃষ্টি? রজনী দাঁড়িয়ে হাঁ করে কথাগুলো শুনছে মেঘের। রজনী এতটুকু সময় বুঝে গেছে ছেলেটা যেই হোক না কেন বৃষ্টিকে পাগলের মতন ভালোবাসে। হঠাৎ মেঘ খেয়াল করে বৃষ্টির হাতে, ঘাড়ে আরও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ দেখা যাচ্ছে। দাগগুলো দেখে রাগে আগুনের মতন জ্বলে ওঠে মেঘ। তারপর রজনীর কাছে এসে জিজ্ঞেস করে, কি হলো আমার বৃষ্টির? ওই শরীরে ওই আঘাতের দাগগুলো কিসের? আর আপনারা তো দুপুরেও ছাদে আনন্দ করছিলেন, তাহলে এইটুকু সময় কি এমন হলো যে বৃষ্টির এই অবস্থা? মেঘ কথাগুলো দাঁতে দাঁত চেপে অনেক রাগ নিয়েই বলল। মেঘের কথা শুনে আর রাগ দেখে রজনী ভয়ে ভয়ে সব খুলে বলল মেঘকে। রজনীর মুখে সব কথা শুনে মেঘ বলল, আমি ওদের কাউকে ছাড়বো না, খুন করে ফেলবো ওদের। ওদের এত বড় সাহস আমার বৃষ্টির গায়ে হাত তোলে। ও কিভাবে আহত করে, আই উইল কিল হিম। মেঘ কথাগুলো বলেই বেরিয়ে যেতে নিলেই রজনী মেঘের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দাঁড়ান ভাইয়া, আপনার আচরণ দেখে আর আপনার কথা শুনে যা বুঝলাম তা হলো আপনি আমার বোনটাকে অনেক ভালোবাসেন। তাই আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনি দয়া করে এখন কোথাও যাবেন না, বৃষ্টির কাছেই থাকুন। ওদের পরে দেখে নিন, বৃষ্টির অবস্থা খুব একটা ভালো নয়। কথাগুলো বলতে বলতে চোখের পানি চলে এলো রজনীর। রজনীর কথা শুনে মেঘ শান্ত হলো। তারপর কিছু বলবে তখনই ডাক্তার চলে এলো। ডাক্তার তসির মেঘদের ফ্যামিলি ডাক্তার। ডাক্তারকে দেখে মেঘ পাগলের মতন বলতে লাগলো, আঙ্কেল, আপনি এসছেন? তাড়াতাড়ি আসুন আঙ্কেল। এই দেখুন, আমার বৃষ্টি কথা বলছে না। ওর কি হয়েছে আঙ্কেল? ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন প্লিজ আঙ্কেল। মেঘের কথা শুনে ডাক্তার বলল, মেঘ, তুমি শান্ত হও, আমি আছি তো, দেখছি ওর কি হয়েছে। তারপর ডাক্তার বৃষ্টিকে ভালো করে চেক আপ করে দেখে বললেন, এই মেয়েটি তোমার কি হয় মেঘ? ডাক্তারের এমন প্রশ্নে মেঘ এক মুহূর্ত দেরি না করে বলে দিল, ও আমার বান্ধবতা হয় আঙ্কেল, আমার হবু বউ। মেঘের এমন কথা শুনে চোখ বড় বড় করে রজনী তাকালো মেঘের দিকে। আর মেঘ সেটা খেয়াল করে মাথা নিচু করে ফেলল। আসলে কথাটা মুখ ফসকে চট করে বেরিয়ে গেছে ওর। মেঘের কথা শুনে ডাক্তার বলল, তাই নাকি? এটা তো দারুণ সুখবর মেঘ। মেয়েটিকে বেশ মিষ্টি দেখতে, তোমার সাথে মানাবে ভালো। কিন্তু ওর তো শরীরের এমন অবস্থা কেন, কি হয়েছে ওর? ডাক্তারের প্রশ্নের উত্তরে মেঘ কথা ঘুরিয়ে বলে, বৃষ্টির জ্ঞান কেন ফিরছেন আঙ্কেল? ও সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, ও সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, শুধু একটু রেস্ট নেওয়ার দরকার ওর। আর আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ও এখন ঘুমাবে। আর ওর সেবা যত্নের খুব দরকার। তুমি একটা নার্স রাখতে পারো, ওকে সম্পূর্ণ বেড রেস্টে রাখতে হবে কিছুদিন। কোনো নার্স লাগবো না, বৃষ্টিকে আমিই যত্ন করব। আমি আসি ওর পাশে সবসময়। তুমি কে? বৃষ্টির কি হও তুমি? রজনী কিছু বলবে তার আগেই মেঘ বলে ওঠে, উনি বৃষ্টির কাজিন, বৃষ্টির বড় বোন হয়। ওহ, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি মেঘ। এই মেডিসিনগুলো আনিয়ে নিও আর নিয়ম করে খাইও। কোনো দরকার পড়লে আমাকে ফোন করবে, কেমন? ওকে, বেস্ট অফ লাক মাই সান। কথাগুলো বলেই ডাক্তার চলে গেলেন। সাথে মেঘও গেল মেডিসিনগুলো আনতে। 20 মিনিটের মাঝে মেঘ মেডিসিন নিয়ে ফিরে এলো।
আগেই মেডিসিনগুলো টেবিলে রেখে বৃষ্টির কাছে এগিয়ে এলো। মেঘকে দেখে রজনী বৃষ্টির কাছ থেকে সরে বসলো। মেঘ বৃষ্টির কাছে বসে কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটাই কমে গেছে, কিন্তু ঘুম এখনও ভাঙেনি বৃষ্টির। বৃষ্টির শরীরের আঘাতের চিহ্নগুলো দেখে রাগের শরীর জ্বলে যাচ্ছে মেঘের। মেঘ আবারও ক্রুদ্ধ হয়ে বলে উঠল, আমি ওদের কাউকে ছাড়বো না, খুন করে ফেলবো ওদের। ওদের এত বড় সাহস আমার বৃষ্টির গায়ে হাত তোলে। ও কিভাবে হতে করে? আই উইল কিল হিম।